অন্যান্য দিনের মতো আজকেও 8টি জটিল রোগের 8টি ম্যাজিক রেমেডি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই ভিডিওটি শুরু করবার পূর্বে এই প্রসঙ্গে দুটি কথা বলি। আমি যে ম্যাজিক রেমেডিগুলো আপনাদের বলছি সেই ম্যাজিক রেমেডি থেকে রিয়েলি কি রোগ আরোগ্য হয় বা হোমিওপ্যাথি চিকিৎসা কি ওইভাবে করার নিয়ম, এই প্রসঙ্গে দুটো কথা বলি। তো কথাটি হচ্ছে যে আপনি যদি একজন ক্রনিক রুগীকে পরিষেবা দিতে চান, মানে চিকিৎসা করতে চান, তাহলে আপনাকে রুগীলিপি তৈরি করে ডায়াগনোস করে ঔষধ দিতে হলে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে পাক্কা। এবার এই 2.5 থেকে 3 ঘন্টা সময় নিয়ে আপনি রুগীলিপি তৈরি করে সারাদিনে কটা রুগী দেখবেন, একটা বিষয় গেল। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের কাছে এমন কিছু রুগী আসে তাদের কাছ থেকে একটা বা দুটি সিমটমের বেশি পাওয়া যায় না। তো হোমিওপ্যাথি যেহেতু লক্ষণভিত্তিক চিকিৎসা, যেখানে লক্ষণ নেই সেখানে আপনি কীভাবে ঔষধ দেবেন, এই যে আর একটা বিষয় গেল। তো তারপরে বিষয় হচ্ছে যে অনেক চেম্বারে অনেক রুগী থাকে, বিশেষ করে সিজনাল সময়ে, এই সময়ে আমার তো বিশেষ হয়, অনেক সময় প্রচুর রুগী আসে। তো সেই সমস্ত প্রচুর রুগী সবাই ক্রনিক ডিজিজ নিয়ে আসেও না। তো তাদেরকে যদি ডায়াগনোস্ট করে ঔষধ দিতে হয় তাহলে রুগীগুলোকে ফিরিয়ে দিতে হয়, এরকম সমস্যা কিন্তু পড়তে হয়। তো এই যে আমি 3 ধরনের সমস্যা বললাম, এই 3 ধরনের সমস্যার হাত থেকে রেহাই পাওয়ার কি কোনো পথ নেই? তো রেহাই পাওয়ার পথ আছে এটা। এবার আপনাদের প্রশ্ন হয় যে এতে কি রুগী আরোগ্য হবে? এবার আমি আপনাদের বলতে পারি যে রুগী আরোগ্য হবে, অবশ্যই আরোগ্য হবে। কেন আরোগ্য হবে জানেন তো? কেননা এই যে আপনাদের যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একজনও কমা ডক্টরের মত নাই। সারা বিশ্বের বিখ্যাত ডক্টররা তাদের প্র্যাকটিস জীবনে তারা যেভাবে প্র্যাকটিস করে যে ঔষধগুলো দিয়ে ফল পেয়েছে সেগুলোর কথাই আপনাদের সামনে আমি তুলে দিচ্ছি একটা। তবে এ বিষয়ে সুনিশ্চিত হন যে আপনি যদি 100টা রুগীকে যদি এইভাবে চিকিৎসা করেন তাহলে কিন্তু 100টা রুগীই কিন্তু আরোগ্য হবে না, কিছু সংখ্যক কম আসবে, তবে আরোগ্য হবে, এ কথা ঠিক। তো যাই হোক, এবার আমি মূল পর্বে ফিরে আসি। তো আমি যে আটটি ম্যাজিক রেমেডি সম্পর্কে বলবো সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নিতে পারেন। তো প্রথমে নাম্বার 1-এ বলি, অস্থিভঙ্গজনিত অনিদ্রায় আমাদের স্ট্রিকটা পালমোনারিস 200 অব্যর্থ ফল দেয়। তো অবশ্যই এটা 1 ডোজ রাত্রে ব্যবহার করতে হবে এবং সূক্ষ্ম মাত্রায়। কথাটা কি বলেছি আমি? কারোর যদি হাড় ভেঙে যায় তাহলে কিন্তু রাত্রিকালীন অনিদ্রা আসে। সেই অনিদ্রায় আমাদের স্ট্রিকটা পাল নামের যে রেমেডিটি আছে সেটা 200 পাওয়ারের সূক্ষ্ম মাত্রায় যদি ব্যবহার করেন তাহলে রোগীর কিন্তু ঘুম হবে। এবার নাম্বার 2-তে আসি। অপারেশন করার পরে যে কোনো ব্যথায় আমাদের স্ট্যাফিস্যাগ্রিয়া কিন্তু বেশ ভালো কাজ করে। অপারেশন করার পরে রোগীদের বিভিন্ন রকম পেইন হয়, বেদনা হয়, বিশেষত যে জায়গাটা অপারেশন করা হয়েছে সেখানে এবং অন্য জায়গায়ও। তো সেই ক্ষেত্রে আমাদের স্ট্যাফিস্যাগ্রিয়া ওষুধটি ভালো কাজ করে। এখানে কিন্তু ঔষধের পাওয়ারটা কিন্তু বলে দেওয়া হয়নি, ঔষধের পাওয়ারটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এবার নাম্বার 3-তে বলি, পেপটিক আলসার। পেপটিক আলসারে যদি রাগ, উত্তেজনা এবং অসহিষ্ণুতার লক্ষণ রোগীর মধ্যে থাকে তাহলে এই স্ট্যাফিস্যাগ্রিয়া 200 1 ডোজ ব্যর্থ হয় এবং এই 1 ডোজ কিন্তু সূক্ষ্ম মাত্রায় রাত্রে ব্যবহার করতে হবে। মানে পেপটিক আলসার, যেটা এক ধরনের আলসার পেটের মধ্যে হয়, এই আলসারে যদি রোগীর ভিতরে রাগ, উত্তেজনা এবং অসহিষ্ণুতার লক্ষণ থাকে তাহলেও কিন্তু এই ঔষধটি ব্যবহার করতে হবে। এবার নাম্বার 4-এ আসি। কোনো কারণ ছাড়া শিশু রাত্রিকালীন কান্নায় আমাদের সিপিলিনাম 200 1 ডোজ অব্যর্থ ফল দেয়। এরকম আমরা রুগী পাই যে একজন শিশু রাত্রিকালীন কান্না করছে কিন্তু তার কান্না করার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এমতো অবস্থায় যদি আপনি সিপিলিনাম 200 সূক্ষ্ম মাত্রায় কিন্তু 1 ডোজ ব্যবহার করতে হবে রাত্রে, তাহলে কিন্তু অব্যর্থ ফল পাওয়া যাবে। এবার নাম্বার 5-এ আসি। বিকাল 4টার সময় রোগ বৃদ্ধিতে লাইকোপোডিয়াম ব্যর্থ হলে সিপিলিনাম
সেই ব্যর্থতা কিন্তু দূর করতে পারে, মানে কাজ করে, সম্পূর্ণভাবে কাজ করে। মানে আমরা জানি যে বিকাল 4টার সময় কিন্তু লাইকোপোডিয়ামের রোগ বাড়ে। আপনি লাইকোপোডিয়ামের লক্ষণ পাওয়া সত্ত্বেও লাইকোপোডিয়াম দিয়ে ব্যর্থ হয়েছেন, সেক্ষেত্রে যদি সিপিলিনাম ব্যবহার করেন তাহলে কিন্তু সুফল পাবেন। নাম্বার 5-এ বলি, অসহ্য গাত্র চুলকানির পর জ্বালা হলে সালফার 10 mg এক ডোজই অব্যর্থ। মানে অসহ্য পরিমাণে গাত্র চুলকানির পরে তাতে যদি জ্বালা থাকে তাহলে সালফার 10 mg মানে 10,000 পাওয়ারের এক ডোজই কিন্তু অব্যর্থ। তবে এইখানে একটা বিশেষ কথা আছে কি যে সালফার 10 mg যদি আপনি প্রয়োগ করেন তাহলে সুপ্ত মায়াজমের যে চর্মরোগ রোগীর মধ্যে থাকবে সেগুলো কিন্তু জাগরিত হওয়ার সম্ভাবনা আছে। তো যদি জাগরিত হয় বা খুব অসুবিধার সৃষ্টি হয় তারপরে কিন্তু হেপার সালফার 1 mg লাগবে এক ডোজ, তাহলে কিন্তু রোগী সম্পূর্ণভাবে আরোগ্য হয়ে যাবে। এবার আমি নাম্বার 7-এ বলি, পুরাতন জ্বরে চোখ, হাত, মুখ এবং মস্তক শীর্ষে জ্বালা থাকলে, যদি জ্বালা থাকে তাহলে সালফার 1 mg মানে সালফার 1000 পাওয়ার সেই জ্বর আরোগ্য করতে সক্ষম। এবার নাম্বার 8-এ বলি, স্নায়ুগুটি একটা রোগ, এটাকে ইংলিশে বলা হয় গ্যাংলিয়ন। এই স্নায়ুর মধ্যে, আমাদের শরীরের মধ্যে যে নার্ভ আছে সেই নার্ভ অনেক সময় গুটি গুটি আকার ধারণ করে, ওই রোগটাকে বলা হয় গ্যাংলিয়ন। তো সেই গ্যাংলিয়নে আমাদের যে সালফার ঔষধটি আছে সেটা যদি সূক্ষ্ম মাত্রায় এক ডোজ প্রয়োগ করা হয় তাহলে 3 সপ্তাহের মধ্যে, মানে 21 দিনের মধ্যে সেই রোগটি কিন্তু আরোগ্য হয়ে যাবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।